4 সদস্যের একটি পরিবার বাসে করে ছুটি কাটানোর জন্য একটা বিচ সাইড রিসোর্টে ঘুরতে যাচ্ছে। এই পরিবারের কর্তার নাম গেই আর তার স্ত্রীর নাম পেচকা, তাদের বড় মেয়ের নাম ম্যাডক্স এবং ছোট ছেলে ট্রেন্টস। তো কিছুক্ষণ পর তারা রিসোর্টে গিয়ে পৌঁছালে সেই রিসোর্টের ম্যানেজার খুবই সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে তাদেরকে ওয়েলকাম জানায়। রিসোর্টে ঢোকার পর তারা হোটেলের পরিবেশ দেখে খুবই অবাক হয়, কারণ তারা ধারণাও করতে পারেনি যে অনলাইনের মাধ্যমে তারা এত সুন্দর একটি রিসোর্ট খুঁজে পাবে। এদিকে ট্রেন্টস রিসোর্টটা ঘুরে দেখার সময় ওই রিসোর্টের ম্যানেজারের ভাতিজা ইডলির সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলে, মানে তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। এমনকি তারা নিজেদের মধ্যে এক বিশেষ চিহ্নের সাহায্যে কথাও বলতে থাকে, মানে ছোট বাচ্চারা যেমনটা করে আর কি। তো তারা সেদিন বিচে ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে থাকে। এর মধ্যে তারা পুলিশ অফিসারের সাথেও পরিচিত হয়। অন্যদিকে গেই এবং তার ওয়াইফ সমুদ্রের দৃশ্য উপভোগ করতে থাকে। তো যাই হোক, সেদিন রাতে ইডলি ট্রেন্টসকে একটা চিঠির মধ্যে একটা পাজল গেম পাঠায়, যেটাতে কিনা ওই বিশেষ চিহ্নের সাহায্যে কিছু একটা লেখা ছিল। ইডলি মূলত তাকে এটা সলভ করার জন্য তাকে পাঠিয়েছে। তো পরদিন সকালে আমরা সেই রিসোর্টে আর একটা পরিবারকে ব্রেকফাস্টে দেখতে পাই। তার মধ্যে একটা পরিবার থাকে যেখানে মহিলাটার নাম হচ্ছে ক্রিস্টাল আর তার মেয়ের নাম কারা এবং তার হাজবেন্ডের নাম চার্লস সেখানে তার মাকেও তাদের সাথে করে নিয়ে এসেছে। তো সবাই যখন ব্রেকফাস্ট করছিল তখন হঠাৎ করে একজন মহিলা যার নাম ছিল জেরিন, সে সেখানে অসুস্থ হয়ে কাতরাতে থাকে। এটা দেখে চার্লস তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কারণ সে পেশায় একজন ডক্টর ছিল। তো এই ঘটনার কিছুক্ষণ পর সেই রিসোর্টের ম্যানেজার গেদের টেবিলে এসে তাদেরকে বলে, আমাদের এই রিসোর্টের পাশে একটা চমৎকার সি বিচ এরিয়া আছে। আমি মনে করি সেই বিচে সবারই জীবনে একবার হলেও যাওয়া উচিত। এই বিচের ব্যাপারে আমি শুধু আমার পছন্দের কিছু ক্লায়েন্টদেরকেই বলে থাকি। আর এই কথা শুনে তাদের সবাই সেখানে যাওয়ার জন্য অনেক আগ্রহ দেখায়। তো তাদের এমন আগ্রহ দেখে ম্যানেজার তখনই তাদের জন্য একটা বাসের ব্যবস্থা করে। এরপর তারা সবাই মিলে বাসে উঠলে সেখানে তারা চার্লসের পরিবারকেও দেখতে পায়, অর্থাৎ ম্যানেজার তাদেরকেও ওই বিচের ব্যাপারে বলেছিল, তাই তারাও যাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। তো ঘন্টাখানেক বাস চলার পর তারা সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু যাওয়ার সময় সেখানে একটা নোটিশ বোর্ড দেখা যায় যাতে লেখা ছিল অফ লিমিট, অর্থাৎ সাধারণ কেউই ঢুকতে পারবে না। কিন্তু এই বিষয়টা বাসে থাকা কেউই লক্ষ্য করে না। তো যাই হোক, ওই বাসের ড্রাইভার বিচ থেকে কিছু দূর আগেই তাদেরকে নামিয়ে দিয়ে বলে যে বাকিটা রাস্তা তাদেরকে একাই যেতে হবে। তার কিছু কাজ থাকার কারণে তাকে দ্রুত ফিরতে হবে এবং সন্ধ্যা 5টা বাজলে সে তাদেরকে নিতে আসবে। তো এরপর তারা সবাই সেখান থেকে পাহাড়ের মাঝে একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে সেই বিচে গিয়ে পৌঁছায়। বিচে পৌঁছানোর পর সেখানকার সৌন্দর্য দেখে তারা সবাই অবাক হয়ে যায়। এমনটা মনে হয় যেন তারা স্বর্গে চলে এসেছে। ম্যাডক্স আগে থেকেই সেখানে একজন পপ স্টারকে দেখতে পায়। ম্যাডক্স প্রথম দেখাই তাকে চিনে ফেলে, কারণ সে তার গানের অনেক বড় একজন ভক্ত। তো সে ওই পপ স্টারের সাথে দেখা করতে চাইলে তার বাবা তাকে যেতে নিষেধ করে। গেই বলে তাকে তার মতো সময় কাটাতে দাও। তো এরপর ম্যাডক্স তার ভাই এবং কারার সাথে খেলা করবার সময় সেখানে কিছু পুরনো জিনিসপত্র যেমন ছুরি, কাঁটা চামচ এগুলো দেখতে পায়। ব্যাপারটা তাদের কাছে বেশ অদ্ভুত লাগে, কারণ সেগুলো অনেক পুরনো ছিল। ম্যাডক্স এই বিষয়গুলো গেইকে জানালে সে বলে যে এগুলো হয়তো পুরনো পর্যটকদের জিনিসপত্র হবে, তারা এখানে এগুলো ফেলে রেখে গেছে, তোমরা এগুলো থেকে দূরে থাকো। তো বাবার সব কথা শুনে ট্রেন্টস সেখান থেকে সমুদ্রে গোসল করতে চলে যায়। সমুদ্রে নামার পর একটা বিষয় ট্রেন্টসকে খুবই অবাক করে, সেটা হলো সে ওই সমুদ্রের মধ্যে একটা মাছও দেখতে পায় না। আর এটা ভাবতে ভাবতেই ট্রেন্টস তার পিছে থাকা একটা মৃতদেহ ভেসে আসতে দেখে। এটা দেখার পর ট্রেন্টস ভয়ে চিল্লাতে চিল্লাতে সেখান থেকে দৌড়ে সমুদ্রের পাড়ে চলে আসে। তার চিল্লানোর আওয়াজ শুনে প্রত্যেকটা লোক সেখানে ছুটে আসে এবং একটা মেয়ের লাশ দেখতে পায়। তখন সবাই ভাবতে শুরু করে যে ওই পপ স্টার হয়তো এই মেয়েকে মেরে ফেলেছে, কারণ তারা এই বিচে আসার পর সেখানে শুধু এই পপ স্টারকে দেখতে পেয়েছিল এবং তার নাক থেকে রক্ত বেরোনোর বিষয়টা তাদের সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। কেননা সবাই ভাবতে শুরু করে সে হয়তো এই মেয়ের সাথে কোনো বিষয় নিয়ে মারামারি করেছিল, যার কারণে তার নাক থেকে রক্ত বের হচ্ছে। ওই পপ স্টার সবাইকে বলে, আমি কিচ্ছু করিনি, আমি তার মৃত্যুর ব্যাপারে কিছুই জানি না। এই মেয়ে আমার সাথে এখানে এসেছিল ঠিকই, কিন্তু সে সাঁতার কাটতে কাটতে একসময় হঠাৎ করেই গায়েব হয়ে যায়, আর তারপর থেকে তাকে আমি আর দেখিনি। কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না। এর কিছুক্ষণ পরে সেখানে জেরিন এবং তার হাজবেন্ড আসে। এই জেরিন হলো সেই মহিলা যাকে আমরা আজ সকালে অসুস্থ হয়ে কাতরাতে দেখেছিলাম। তারাও ম্যানেজারের থেকে এই বিচের ব্যাপারে শুনে এখানে এসেছে, আর ওই একই ড্রাইভার তাদেরকে এখানে ড্রপ করে দিয়ে গেছে। তো যাই হোক, তারা এখানে আসার পর সবাই তাদেরকে ওই মেয়ের মৃত্যুর ব্যাপারে বলে। তখন জেরিনের হাজবেন্ড বলে, আমাদের এই বিষয়টি পুলিশকে জানানো উচিত। এরপর তারা পুলিশকে অনেক কল করার চেষ্টা করলেও কল করতে পারে না, কারণ এই বিচে কোনো ধরনের নেটওয়ার্ক ছিল না। এরপর জেরিনের হাজবেন্ড এই বিষয়টা ওই ড্রাইভারকে জানানোর জন্য সেই সুড়ঙ্গের মধ্য দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে তার মাথার মধ্যে এক অদ্ভুত ধরনের প্রেসার অনুভব করে এবং অজ্ঞান হয়ে যায়। এরপর তার যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে এই বিচেই দেখতে পায়। এখন সে বুঝতে পারছে না সে কি করে ওই সুড়ঙ্গ থেকে এখানে এসে পৌঁছালো।
এদিকে চার্লসের মার নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে। চার্লস তার বুকে চাপ দিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করলেও কোনো কাজ হয় না। তার মা কিছুক্ষণের মধ্যেই মারা যায়। বিষয়টা তাদেরকে অনেক অবাক করে, কারণ কিছুক্ষণ আগেও সে একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ ছিল, কিন্তু হঠাৎ করে তার কি এমন হয়ে গেল? বিষয়টা তাদের সবাইকে অনেক ভাবিয়ে তোলে, কারণ মাত্র 3 ঘন্টার মধ্যেই দুজন জলজ্যান্ত মানুষ কিভাবে মারা গেল। অন্যদিকে জেরিন এবং তার হাজবেন্ড ট্রেন্টস এবং ম্যাডক্সের সাথে কথা বলতে বলতে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের বয়স অবশ্যই 11 থেকে 12 হবে। তখন তারা বলে, না, আমাদের বয়স মাত্র 6 বছর। তো হঠাৎ করেই পেচকা ম্যাডক্স এবং ট্রেন্টসকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সে জেরিনের কাছে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার ছেলে মেয়েকে দেখেছ? এই প্রশ্ন শুনে তো জেরিন একদম হতবম্ব হয়ে যায়। সে ভাবতে থাকে প্যাচকা তাদের সাথে মজা করছে নাকি, কারণ তার ছেলে মেয়ে তো তার সামনেই বসে আছে। আর সেই দৃশ্যটা দেখে প্যাচকা একদমই অবাক হয়ে যায়, কারণ তাদের ছেলে মেয়ে আচমকায় অনেক বড় হয়ে গেছে। আর এই বিষয়টা দেখে সেই পপিস্টার ভয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন চার্লস বিষয়টা দেখে ফেলে তার পিছু নেয়। তো সুড়ঙ্গের মধ্যে কিছু দূর যাওয়ার পর তারাও জেরিনের হাজবেন্ডের মতোই একই রকম প্রেশার অনুভব করে এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তাদের জ্ঞান ফিরলে তারাও একইভাবে নিজেদেরকে বিচে দেখতে পায়। এরপর তারা প্রত্যেকেই সিদ্ধান্ত নেয় যে তারা দুজন দুজন করে 3টি দলে ভাগ হয়ে এখান থেকে বের হবার চেষ্টা করবে। কিন্তু প্রত্যেকবারই তারা জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান ফিরে নিজেদেরকে বিচে দেখতে পায়। এদিকে চার্লস নিজের মাকে হারানোর শোকে ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হয়ে যায়। তাই চার্লস একটা ব্লেড দিয়ে পপস্টারের মুখ কেটে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে এর কিছুক্ষণ পরে তারা দেখতে পায় যে তার মুখে কোনো রক্ত নেই, তার মুখে একটা কাটা দাগ রয়েছে। জাস্ট দাগটা দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন আগে তার মুখ কেটে গিয়েছিল। অন্যদিকে ম্যাডক্স লক্ষ্য করে যে তার শরীরে থাকা জামাগুলো আস্তে আস্তে অনেক টাইট হয়ে পড়ছে। তার কোনো জামাই আর তার শরীরে লাগছে না। এই কারণে সে তার মায়ের থেকে পরার জন্য কিছু জামা কাপড় নেয়। তো এর কিছুক্ষণ পরে পেচকা তার পেটে প্রচন্ড ব্যথা অনুভব করে এবং একটা পর্যায়ে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। তখন চার্লস এসে তার পেট চেক করে দেখে যে তার পেটে একটা ছোট্ট টিউমার আস্তে আস্তে বিশাল বড় টিউমারের রূপ নিচ্ছে। এরপর সেখানে থাকা সবাই চার্লসকে সেই টিউমারটিকে কেটে বার করার জন্য বলে। তখন চার্লস একটা ছুরি নিয়ে পেচকার পেট কাটে, কিন্তু আচমকা ওই ক্ষত স্থানটি পপস্টারের মুখের মতোই সাথে সাথেই বুঝে যায়। এরপর চার্লস তার পেটটিকে আবারও কাটে এবং সেই কাটাটিকে তারা সবাই টেনে ধরে রাখে যাতে সেটা বুঝে না যায়, এবং তার পেটটা কেটে একটা বড় আকারের টিউমার বের করে। টিউমারটা বের করার কিছুক্ষণের মধ্যেই ওই ক্ষত স্থানটা আবারও বুঝে যায়। টিউমারটা বের করার পর পেচকা অবশ্য তখন অনেক ভালো অনুভব করে, কিন্তু তার ভালো লাগা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ওই পপস্টার সেই মেয়েটির মৃতদেহ চেক করতে গিয়ে দেখে যে সেখানে মৃতদেহের জায়গায় শুধু একটা কঙ্কাল রয়েছে। এটা দেখে তো তারা সবাই হতবম্ব হয়ে যায়। সবাই ভাবতে থাকে তাদের সাথে আসলে কি চলছে এখানে। তখন গেই বলে ওঠে, এই বিচের মধ্যে সময়ের সাথে কোনো একটা গোলমাল চলছে, কারণ একটা মানুষের মৃতদেহ পচে কঙ্কালে পরিণত হতে প্রায় কয়েক বছর সময় লাগে, আর এখানে এটা খুবই দ্রুত হচ্ছে। তখন পেচকা লক্ষ্য করে তার স্বামী গেয়ের মুখে রিঙ্কেল উঠেছে, অর্থাৎ বয়সের ছাপ পড়েছে। এরপর তাদের আর বুঝতে বাকি থাকে না যে সেখানে মানুষদের বয়স খুব তাড়াতাড়ি বাড়ছে। সেখানকার আধা ঘন্টা রিয়েল টাইমের 1 বছরের সমান। অন্যদিকে ট্রেন্টস এবং কারা এসব নিয়ে তো মাথা না ঘামিয়ে একটা প্রাইভেট জায়গায় নিজেদের মতো কিছু সময় কাটাচ্ছিল। এরপর তারা যখন সবার সামনে ফিরে আসে তখন সবাই কারাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় কারা প্রেগনেন্ট। এর মানে হচ্ছে তারা যখন প্রাইভেট সময় কাটাচ্ছিল তখন তাদের মধ্যে ইন্টারকোর্স হয়, আর সেটাও মাত্র কয়েক সেকেন্ড আগে। তার পেট দেখে মনে হচ্ছে অল্প সময়ের মধ্যেই তার হয়তো ডেলিভারি হবে। এরপর জেরিন কারার ডেলিভারি করায়, যেখানে কারা একটা ছোট্ট শিশুর জন্ম দেয়। তবে সে শিশুটি জন্মানোর সাথে সাথেই মারা যায়, কারণ সে বিচের মধ্যে থাকা যে লাইফ সাইকেলটি চলছে, অর্থাৎ মানুষের সেলগুলো যে অতি দ্রুত সময়ের মধ্যেই বাড়ছে, সেই চাপটাই বাচ্চা সহ্য করতে পারেনি। এইসব দৃশ্য দেখে চার্লস একটা পাগলের মতো আচরণ করতে থাকে। সে জেরিনকে বলতে থাকে যে এর আগেও সে জেরিনকে তার বাড়ির পাশে দেখেছে এবং সেই সম্ভবত একদিন তার পকেট মারতে গিয়েছিল। আসলে চার্লসের একটা মানসিক রোগ রয়েছে, মূলত সেই কারণেই সে এই ধরনের আচরণ করছে। এই ঘটনার কিছু সময় পর জেরিন অনেক জোরে চিল্লাতে শুরু করে, কারণ সে দেখতে পায় যে চার্লস সেই পপস্টারকে একটা ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। মানে তার মানসিক অবস্থা চরম খারাপ পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, এরপর সবাই চার্লসকে একা করে দেয় এবং তার হাত থেকে ছুরিটা নিয়ে নেয়, কারণ বলা তো যায় না সে আবার কখন কার উপর অ্যাটাক করে বসে। এদিকে জেরিনের হাজবেন্ড ভালো সাঁতারু হওয়ার কারণে সমুদ্রে নেমে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে চেষ্টা করে। অন্যদিকে গেই এবং পেচকা বুঝে যায় যে তাদেরকে এখানে ফাঁসানোর বিষয়টা সম্পূর্ণই হোটেল ম্যানেজারের প্ল্যান, কারণ পেচকার কাছে তাদের সেই হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট এবং ইমেল আসতো। পেচকা সেটাতে ক্লিক করেই এই রিসোর্টটি বুক করেছে, আর সেই রিসোর্টেই তাদের সব ডকুমেন্টগুলো রয়েছে, অর্থাৎ পাসপোর্ট, আইডি কার্ড ইত্যাদি। তাই তারা যদিও মারা যায়, পুলিশ কোনোদিনও জানতেও পারবে না যে তারা সেই রিসোর্টে ছিল, কারণ তাদের এই সম্পূর্ণ ভ্যাকেশনটা সেই রিসোর্ট ম্যানেজার নিজেই আয়োজন করেছে। এর কিছুক্ষণ পর ম্যাডক্স তার মায়ের সাথে ঝগড়া শুরু করে দেয়, কারণ সে জানে যে তার মা এবং তার পিতার
মধ্যে সম্পর্কটা এখন ভালো যাচ্ছে না, তার মায়ের একটা আলাদা সম্পর্ক রয়েছে। এই কারণে ম্যাডক্স প্রচন্ড মন খারাপ করে সেই সমুদ্রে নেমে পড়ে এবং আচমকা সেখানে জেরিনের হাজবেন্ডের লাশ ভেসে উঠতে দেখে। জেরিন তার হাজবেন্ডের এমন মৃত্যু দেখে একদমই ভেঙে পড়ে। অন্যদিকে কারা সেখান থেকে পালানোর জন্য একটা রাস্তা খুঁজে বের করে। সে সিদ্ধান্ত নেয় পাহাড় বেয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। যেমন চিন্তা তেমন কাজ, সে পাহাড়ের পাথরগুলো বেয়ে বেয়ে উপরে উঠতে থাকে। সবাই তাকে আটকানোর চেষ্টা করলেও সে কারোর কোনো কথাই শোনে না। কিন্তু কিছু দূর ওঠার পর আচমকা সে জ্ঞান হারিয়ে ফেলে এবং অনেক উঁচু থেকে নিচে পড়ে মারা যায়। অন্যদিকে জেরিন বিচ থেকে বেরোনোর একটা রাস্তা খোঁজার চেষ্টা করতে থাকে, তবে আচমকা তার সেই পুরনো রোগটি আবারও শুরু হয়। তবে তখন তাকে চিকিৎসা করার মতো কেউ না থাকার কারণে সেখানেই মারা যায়। এর কিছুক্ষণ পর গেই লক্ষ্য করে যে সে চোখে একদমই ঝাপসা দেখছে, মানে বয়সের সাথে সাথে তার চোখের ক্ষমতা কমে যাচ্ছে। অন্যদিকে ক্রিস্টালের তো প্রচন্ড ভয়ানক অবস্থা। তার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রোগ থাকার কারণে তার পিঠের হাড়গুলি অদ্ভুতভাবে বেঁকে গিয়েছে এবং তাকে দেখতে অনেকটা ভয়ানক লাগছিল। অন্যদিকে ট্রেন্টস এবং ম্যাডক্স বালির মধ্যে থেকে একটা ডায়েরি খুঁজে পায়, যেটা সম্ভবত তাদের আগে আসা কোনো লোকের ছিল। ওই ডায়েরিতে সেখানে বেশ কিছু টুরিস্টের নাম এবং তাদের অ্যাড্রেস লেখা ছিল, যারা সম্ভবত আর ফিরতে পারেনি। আর তখনই ট্রেন্টস লক্ষ্য করে যে দূরের একটা পাহাড় থেকে কেউ একজন দূরবীন দিয়ে তাদেরকে ফলো করছিল। তো যাই হোক, এদিকে গেই এবং পেচকা দুইজন একসাথে বিচের পাশে বসে নিজেদের পুরনো কিছু সুন্দর স্মৃতি নিয়ে আলোচনা করতে থাকে। সেই মুহূর্তে চার্লস সেখানে চলে আসে এবং তার ছুরি দিয়ে গেইয়ের হাতে কয়েকটা কোপ চালাতে থাকে। মানে চার্লস সম্পূর্ণরূপে এখন পাগল হয়ে গিয়েছে। তখন পেচকা একটা জং ধরা ছুরি এনে চার্লসের হাতে চালিয়ে দেয়, আর তখনই ওই ছুরির পয়জনগুলো দ্রুত চার্লসের শরীরে ছড়িয়ে পড়ে এবং ভয়ঙ্করভাবে মারা যায়। অন্যদিকে ম্যাডক্স এবং ট্রেন্টস একটা ছোট্ট গুহার মধ্যে গিয়ে লুকিয়েছিল এবং সেখানে তারা ক্রিস্টাল নামক সেই মেয়েটিকে দেখতে পায়। ক্রিস্টাল নিজেকে এতটাই ঘৃণা করছে যে সে চাইছে লোক যাতে তাকে না দেখতে পায়। সে তাদেরকে তাড়ানোর জন্য তার হাতে একটা পাথর তুলে নিলে তার হাতটি আচমকা ভেঙে যায়। যেহেতু সেখানে সময় অনেক তাড়াতাড়ি চলে যায়, সেই কারণে তার ভাঙা স্থানটি ঠিক হয়ে গেলেও সেটা এলোমেলোভাবে ঠিক হয়। ক্রিস্টাল মাটিতে হামাগুড়ি দিতে থাকে এবং তার শরীরের হাড়গুলো এক একটা করে ভাঙতে থাকে। সেগুলো আবার ঠিক হয়ে এক একটা বেকাচোরা আকার নিয়ে নেয়, আর এভাবেই ক্রিস্টাল মারা যায়। এরপর ম্যাডক্স এবং ট্রেন্টস সেখান থেকে বেরিয়ে এসে তার বাবা মায়ের সাথে সময় কাটাতে থাকে এবং কিছু সময় পর গেই সেখানে মারা যায়। যদিও এটা অস্বাভাবিক কিছুই না, অল্প কিছু সময়ের ব্যবধানেই তার স্ত্রী অর্থাৎ পেচকাও মারা যায়, কারণ সেই বিচের নিয়ম অনুযায়ী তাদের বয়স হয়ে গিয়েছে। পরদিন সকালবেলা ট্রেন্টস এবং ম্যাডক্স এখান থেকে বেঁচে ফেরার সমস্ত আশা ছেড়ে দিয়ে বিচের পাড়ে মন মরা হয়ে বসে থাকে, কারণ তারা জানে তাদের হাতে আর বেশি সময় নেই। হয়তো আর কিছুক্ষণ পরেই তারা বয়স্ক হয়ে এখানেই মারা যাবে। তখন তারা অনেক আবেগী হয়ে বালি দিয়ে ঘর বানানো শুরু করে, ঠিক যেমন বাচ্চারা সমুদ্রের বালির উপরে বানায়। তখন ট্রেন্টস তার বোন ম্যাডক্সকে জানায় যে ইডলি নামক একটি বাচ্চা তাকে একটি ছোট্ট পাজেল দিয়েছিল। ম্যাডক্স তাকে বলে তাহলে এখন সলভ করার চেষ্টা করো। এরপর ট্রেন্টস তখন সেই পাজেলটি সলভ করে নেয় এবং একটি লেখা আসে। লেখাটি হলো মাই আঙ্কেল ডাজেন্ট লাইক দ্য কোরাল, যার মানে হলো তার আঙ্কেল অর্থাৎ সেই রিসোর্টের ম্যানেজার যে এই মানুষগুলোকে এই বিচে পাঠিয়েছে, সে কোরাল পছন্দ করে না। কোরাল হচ্ছে সমুদ্রের নিচে জন্মানো এক ধরনের গাছ। তো যাই হোক, এরপর ট্রেন্টস উঠে দাঁড়ালে তাদের সামনে কিছু কোরাল গাছ দেখতে পায়। এটা দেখে তারা ভাবে হয়তো সেই কোরাল গাছের মধ্যেই সেখান থেকে বের হবার কোনো একটা রাস্তা রয়েছে। তো তারা আর কোনো সময় নষ্ট না করে দ্রুত সমুদ্রে ঝাঁপ দিয়ে সেই কোরাল গাছের দিকে সাঁতরাতে থাকে। তারা সেই কোরাল গাছের মধ্যে গিয়ে পৌঁছালে ম্যাডক্সের জামা সেখানকার একটা গাছের ডালে আটকে যায়। অন্যদিকে যে লোকটা পাহাড়ের উপর থেকে তাদের উপর নজর রাখছিল সেটা আর কেউই নয়, তাদেরই গাড়ির ড্রাইভার ছিল। সে লক্ষ্য করে যে ম্যাডক্স এবং ট্রেন্টস সেই কোরাল থেকে বের হতে পারেনি। ওই ড্রাইভার ভাবে সম্ভবত তারা সবাই ডুবে মারা গিয়েছে। তারপর সে তার বসকে ফোন করে জানিয়ে দেয় যে প্রত্যেকেই মারা গিয়েছে। এরপর সে সেখান থেকে একটা ল্যাবরেটরিতে ফিরে আসে, যেখানে কিনা সেই রিসোর্টের ম্যানেজারও উপস্থিত ছিল। তো সেই রিসোর্টের ম্যানেজার সবাইকে ওই বিচে মৃত সকলের স্মরণে কিছুক্ষণের জন্য নীরবতা পালন করতে বলে। এরপর সেখানে ওই ম্যানেজার তাদের এই ল্যাবরেটরির রহস্য খুলে বলে। সে বলে তারা এই ল্যাবরেটরিতে মূলত ওষুধ বানানোর কাজ করে, আর তাদের এই ওষুধ এক্সপেরিমেন্ট করার জন্যই মূলত তারা সেই বিচকে ব্যবহার করছে। তারা প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে অসুস্থ রোগীদেরকে তাদের তৈরি করা ঔষধ খাওয়ায়। এরপর তারা সেই রোগীদেরকে সেই বিচে পাঠিয়ে দেয়। এখন প্রশ্ন আসতে পারে তাদেরকে বিচে কেন পাঠাতে হবে? আসলে ওই বিচে সময় অনেক দ্রুত যায়, যার কারণে তারা যে এক্সপেরিমেন্টটা করে সেটার ফলাফলও তারা অনেক দ্রুত পায়। আপনাদেরকে আরও সহজভাবে বলি, একটা ঔষধ তৈরি করতে সেটাকে বিভিন্ন রকমের ট্রেলের মধ্যে দিয়ে যেতে হয়। এই যেমন করোনার ভ্যাকসিনের কথাই ধরেন না, যেটা ট্রায়াল চলতে চলতে প্রায় 1 বছর লেগে গিয়েছে এটা দেখার জন্য যে সেটা মানুষদের শরীরে ঠিকমতো কাজ করছে কিনা, কিংবা কিভাবে কাজ করবে, সেটা মানুষদের শরীরে ঠিক কতক্ষণ কাজ করবে বা কিভাবে কাজ করবে, এবং তার জন্য মানুষের প্রায় কয়েক বছর বা কয়েক মাস অবধি অপেক্ষা করতে হয়। তবে সেই বিচে যেহেতু সময় অনেক দ্রুত চলে যায়, অর্থাৎ মানুষের বয়স অনেক তাড়াতাড়ি বেড়ে যায়,
তাই তাদের ঔষধের ট্রায়ালের জন্য কয়েক বছর বা কয়েক মাস অবধি অপেক্ষা করতে হবে না। তারা একদিনেই বুঝে যাবে যে তাদের ঔষধ কতটা কাজ করছে বা করছে না। তেমনিভাবেই সেই হোটেলে প্রবেশ করার সময় তারা জেরিনকে তার রোগের ঔষধটি ওই ওয়েলকাম ড্রিঙ্কসে মিশিয়ে দিয়েছিল। তার সেই ঔষধটির ফলে প্রায় যথেষ্ট সময় ধরে তার কোনো সমস্যা হয়নি। সে বিচে যথেষ্ট সময় কাটিয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী প্রায় 16 বছরের মধ্যে তার কোনো সমস্যা হয়নি। অর্থাৎ এই কোম্পানিটি তার সেই রোগের একটা ওষুধ বানিয়ে ফেলেছে, যেটা কিনা তারা পুরো বিশ্ববাসীকে দেবে। তো যাই হোক, গল্পের শুরুতেই আমরা একটা দৃশ্য দেখেছিলাম, মনে আছে? যেখানে ট্রেন্টস এবং ইডলি বিচে একটা মানুষের সাথে সাক্ষাৎ করেছিল, যে কিনা একজন পুলিশ অফিসার। ট্রেন্টস তখন সেই পুলিশ অফিসারের সাথে সাক্ষাৎ করে সেই ডায়েরিটি তাকে দিয়ে দেয়, যেটা কিনা তারা সেই বিচের মধ্যে পেয়েছিল, আর সেটাতে প্রত্যেকটা হারিয়ে যাওয়া মানুষের নাম লেখা রয়েছে। তো এরপর ট্রেন্টস এবং ম্যাডক্স সেই রিসোর্টের ম্যানেজারের মুখোমুখি হয় এবং সবার সামনে তাদের সেই গোপন রহস্যটি ফাঁস করে দেয়। অন্যদিকে ওই পুলিশ অফিসারটি সেই ডায়েরিতে থাকা সমস্ত মানুষের ইনফরমেশন বের করে জানতে পারে তারা সবাই মিসিং রয়েছে, অর্থাৎ ম্যাডক্স এবং ট্রেন্টস যা কিছু বলেছে তার সবই সত্য কথা। এরপর সেই পুলিশ তার ফোর্সকে নিয়ে এসে ওই রিসোর্ট এবং ল্যাবরেটরির সাথে জড়িত সমস্ত লোকদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। আর যাওয়ার সময় ট্রেন্টস ইডলিকে একটা ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই তারা এখান থেকে বের হতে পেরেছে। তবে তারা সেখান থেকে কিভাবে বের হলো, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আসলে ম্যাডক্সের জামা যখন একটা কোরাল ডালের সাথে বেঁধে গিয়েছিল, তখন ট্রেন্টস সে ডালটা ভেঙে তাকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। এরপর সাঁতার কাটতে কাটতে তাদের যখন নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছিল, তখন তারা সেই কোরালের ফাঁক দিয়ে একটি জায়গা থেকে শ্বাস নিয়ে আবার সাঁতরে সাঁতরে সেখান থেকে বেরিয়ে পড়ে। আসলে ঘটনা হলো ওই বীজ থেকে বের হবার জন্য এই কোরাল গাছগুলোই একমাত্র রাস্তা ছিল। তাছাড়া বাকি যে কোনো জায়গা দিয়েই সেখান থেকে বের হবার চেষ্টা করলে তাদের মস্তিষ্কে একটা চাপ অনুভব হয়ে তারা অজ্ঞান হয়ে পড়তো। আর এই কারণেই মূলত ইডলির আঙ্কেল কোরাল গাছ পছন্দ করতো না, কারণ সে জানতো যে কেউ যদি ওই দিক থেকে বেঁচে ফেরে তাহলে ওই কোরাল গাছের মাধ্যমেই বের হতে পারবে। তো যাই হোক, গল্পের একদম শেষে ম্যাডক্স এবং ট্রেন্টসকে হেলিকপ্টারে করে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়, যদিও তারা জানে না যে তাদের ভবিষ্যৎ কি। কারণ তারা গতকালও ফুটফুটে ছোট্ট বাচ্চা থাকলেও বর্তমানে তারা প্রায় 50-60 বছরের বয়স্ক মানুষ।